কেন অনেক বাঙালি যে একটা আশ্চর্য ধারণা যে বাংলায় খেয়াল হয় না। ব্রজবুলি, মৈথিলি, ঠেঠ, উর্দু, পশতু, দরি, সিন্ধি, পাঞ্জাবি, মুলতানি, মারাঠি, রাজস্থানী এতগুলি ভাষায় খেয়াল হতে পারে, আর বাংলায় হবে না কেন? বাংলা ভাষায় খেয়াল সম্ভব, অবশ্যই সম্ভব। যার নিরলস প্রচেষ্টা এবং সৃষ্টিশীলতায় এটি প্রমাণিত হয়েছে তিনি আর কেউ নন, শ্রী কবির সুমন। এবং তার হাত ধরেই বাংলা ভাষায় খেয়াল চর্চা একটি আন্দোলনের রূপ পেয়েছে। হিন্দুস্তানি মার্গসঙ্গীত চর্চার ক্ষেত্রে বাংলা ভাষায় খেয়াল কতটা জরুরি এবং তার ইতিহাস ও আধুনিক কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন সংবাদ প্রতিদিন শোনো শ্রোতাদের জন্য। আসুন আমরা শুনে নিই। আমি কবির সুমন। খেয়াল আঙ্গিকটি আমরা যা জানতে পারি লিখিত ইতিহাস থেকে, এটা সৃষ্টি হয়েছিল অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে মোগল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলের দরবারে। সেই তখনও ধ্রুপদ ছিল আমাদের, যাকেবারে একদম ক্লাসিক্যাল কণ্ঠসঙ্গীতের আঙ্গিক। খেয়াল ছিল না তেমন। ধ্রুপদ ছিল খুব একটা নিয়মে বাঁধা এবং বেশ কণ্ঠের কালোয়াতি সর্বস্ব এবং সচরাচর ভক্তি রসের, মানে অন্তত কথার দিক দিয়ে, এবং তার মধ্যে যথেষ্ট কালোয়াতি ছিল, তাল ঠোকাঠুকির ব্যাপার ছিল, যেটা সম্ভবত সেই সময় মোগল সম্রাটের দরবারে আর বিশেষ সমাদর পাচ্ছিল না। সম্রাট সম্ভবত চাইছিলেন আর একটু হালকা রসের কিছু হোক, অত বাঁধা ধরা ব্যাপার আর ভালো লাগে না। খেয়াল কথাটার মানে আরবি ফার্সিতে মানে হলো খেয়াল, স্বাধীনতা, কল্পনা। কল্পনা আরবি ফার্সিতে খেয়ালের মানে কল্পনা। স্বামী বিবেকানন্দ তার সঙ্গীত কল্পতরু গ্রন্থে যে সংজ্ঞাটা দিয়েছেন, আমার সেটা খুব ভালো লাগে, পছন্দ। উনি বলছেন খেয়াল হলো ইচ্ছে এবং স্বাধীনতা। এই খেয়াল আঙ্গিকটি তৈরি করার জন্য খেয়াল আছে তখন নাম ছিল না, কিন্তু মোগল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলে তার রাজসভার দুই সঙ্গীত শিল্পীকে এই দায়িত্ব দেন। তারা কথাগুলো কিভাবে লেখা হবে, রাগ তো রয়েছে, এবারে আঙ্গিক তৈরি হবে, এবং কথাগুলোর জন্য তারা আওয়াধি ভাষা, এটি হিন্দুস্তানি ভাষা, এই আওয়াধি ভাষায় লেখা পদ্মাবত, এক সুফি কবির লেখা এই মহাকাব্য পদ্মাবত থেকে তারা লাইন ধার করে দেন। উল্লেখ করা দরকার, এই পদ্মাবত, এই আওয়াধি ভাষার সুফি কবির লেখা মহাকাব্য থেকেই কিন্তু আমাদের বাংলার কবিগুলি সৈয়দ আলাউল তার পদ্মাবতী কাব্যটি লিখেছিলেন। এখন মোহাম্মদ শাহ রঙ্গিলের দরবারের দুই শিল্পী তারা এই আওয়াধি ভাষার পদ্মাবত কাব্য থেকে তো লাইন ধার করে করলেন, এবং স্বামী বিবেকানন্দ আবার তার দ্বারস্থ হচ্ছি, তার কারণ তিনি সবচেয়ে সংক্ষেপে, আমি বলবো খুবই সর্বজনগ্রাহ্য হতে পারে এমন কিছু সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন দুই লাইনের সাই, দুই লাইনের অন্তরা, যেটা বাংলায় হবে না কেন। সেই তখন থেকে স্বামী বিবেকানন্দ কিন্তু বাংলায় খেয়ালের পক্ষে ছিলেন। আশ্চর্য, আমরা স্বামী বিবেকানন্দর নাম মাঝে মাঝেই নিই নানান অনুষঙ্গে, কিন্তু বাংলা ভাষায় খেয়ালের ব্যাপারে তার এই যে ভাবনা, সেটা আমরা বিশেষ গুরুত্ব দিই না, সেটা দেওয়া দরকার। কারণ কালক্রমে তো আর শুধু সেই আওয়াধি ভাষার মহাকাব্য থেকে ধার করে নেওয়া দু লাইনে আটকে থাকলো না, নানান ভাষায় খেয়াল রচনা হতে থাকলো। তার কারণ এই আঙ্গিকটি অনেকেই বলে থাকেন, পণ্ডিতরা বলে থাকেন যে হযরত আমির খসরু, যিনি কাওয়ালির উদ্গাতা,
তাঁরও অবদান ছিল খেয়ালে। খেয়ালে তাঁরও যথেষ্ট অবদান ছিল। এবং কাওয়ালি এবং খেয়াল দুটোই কিন্তু একটা মুক্ত জায়গা রয়েছে, ছন্দ প্রধান, এবং কি কাওয়ালি কি খেয়াল একভাবে চলে না। একটা বিশেষ তালে একটা বিশেষ ছন্দে চলতে চলতে যারা গাইছেন তারা তাদের নানান অবদান রাখতে থাকেন। তারা এটা জুড়ে দেন, সেটা জুড়ে দেন, আরে চমৎকার লাগে শুনতে। এক থাকে না, বৈচিত্র্যপূর্ণ, সারাক্ষণ নানান রং, এটা ক্যালাইডোস্কোপের মতন নানান রঙের খেলা হতে থাকে। যে ভাষাগুলিতে খেয়াল বন্দিশ বা খেয়াল গান রচনা হতে থাকে সেগুলি প্রথমত ব্রজবুলি, অর্থাৎ রাধা কৃষ্ণ যে ভাষায় কথা বলতেন, ব্রজবুলি বা ব্রজবুলি, কেউ কেউ বলেন ব্রজ, ব্রজবুলি, মৈথিলি, ঠেট, এই তিনটি ভাষা বা ডায়ালেক্ট বলতে পারেন। এই যে ব্রজবুলি হলো মেরো তেরো এইসব কথা দিয়েছে গান। এছাড়াও পাঞ্জাবের পাঞ্জাবি এবং মুলতানি, অন্যদিকে মারাঠি, ভারতীয় হিন্দুস্তানি রাগ সঙ্গীতের, ভারতীয় না, কারণ কর্ণাটকী সঙ্গীত ভারতীয়, কিন্তু হিন্দুস্তানি রাগ সঙ্গীতের খেয়ালের যিনি বলা যায় এই আঙ্গিকের যিনি হলেন কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই পণ্ডিত ভাতখান্ডে, তিনি তো মারাঠি ভাষায় লিখেছিলেন। তার যে খেয়াল গানগুলো সেগুলো কিন্তু মূলত মারাঠি ভাষায়, তারপর সেগুলি হিন্দিতে বা হিন্দি কোনো একটা ফর্মে সেগুলি বলা যায় আবার অনুবাদ করা হয়। এটা উল্লেখ করা দরকার যে পণ্ডিত ভাতখান্ডে বাংলার কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের লেখা গীত সূত্রসার বইটি পড়ার জন্য, পড়তে পারার জন্য বাংলা ভাষা শিখিয়েছিলেন। এছাড়াও রইল ধরুন পাঞ্জাবি, মুলতানি, ব্রজবুলি, ঠেট, মৈথিলি। এছাড়াও হিন্দুস্তানি, আমরা ভারতে যেটাকে হিন্দুস্তানি বলি, পাকিস্তানে বাংলাদেশে যেটাকে উর্দু বলা হয়, বা ভারতেও কেউ কেউ উর্দু বলেন, কিন্তু হিন্দুস্তানি বলা হয় আরো বেশি, সেই হিন্দুস্তানি ভাষায় বা উর্দু ভাষায়। অন্যদিকে পশতু, দারি, পার্সিয়ান ভাষার একটি ডায়ালেক্ট দারি। অন্যদিকে সিন্ধি ভাষায়, যারা ইন্টারনেটে একটু খুঁজে নিতে পারবেন যে ইকবাল ওস্তাদ উমিদ আলী খান সাহেবের গান খেয়াল যদি ইন্টারনেটে খুঁজে দেন, দেখবেন সেখানে শ্রোতারা তারা কেউ কেউ মন্তব্য করেছেন যে এই বিশাল ব্যক্তিত্ব, এই মহান ব্যক্তি, তিনি তাঁর নিজের ভাষা সিন্ধিতে খেয়াল গিয়েছেন। একটা লেখা আছে, যেমন ধরুন বড় গোলাম আলী খান সাহেবের যে খেয়াল আছে, খেয়ালের রেকর্ডিং ইন্টারনেটে আছে, তাতে দেখবেন একাধিক জায়গায় লেখা রয়েছে যে বড় গোলাম আলী খান সাহেব পাঞ্জাবি ভাষাতে বন্দিশ গাইছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে খোদ আমাদের নাগালের মধ্যেই একদিকে ওস্তাদ উমিদ আলী খান সাহেব, পাকিস্তানের গায়ক, বিশাল গায়ক, অন্যদিকে বড় গোলাম আলী খান সাহেব একজন সিন্ধি আর একজন পাঞ্জাবিতে খেয়াল গাইছেন। এছাড়াও রাজস্থানী ভাষায় খেয়াল লেখা হয়েছে, গাওয়া হয়, কন্নড় ভাষায় হয়। তাহলে এতগুলো ভাষায় খেয়াল রচনা করা হয়েছে এবং হচ্ছে। হিন্দি, যেটাকে আমরা বলি হিন্দিতে খেয়াল, খোদ হিন্দিতে কিন্তু ট্র্যাডিশনালি সনাতন ভাবে দেখতে গেলে, মানে আমাদের ইতিহাসের দিক দিয়ে দেখতে গেলে, খোদ হিন্দি খড়ি বলিতে কিন্তু খেয়াল গাওয়া হয়নি ততটা, কোনো না কোনো মানে আশ্রিত ভাষায় বা ডায়ালেক্টে গাওয়া হয়েছে। এতগুলি ভাষায় হতে পারে, বাংলায় হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। বিশ্বপুর ঘরানার শিল্পী দিকপাল গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলায় খেয়াল গিয়েছেন। অন্যদিকে আর এক দিকপাল শিল্পী, কণ্ঠশিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, তিনি বাংলায় গিয়েছেন। রবীন্দ্রনাথ একাধিক গান লিখেছেন খেয়াল আঙ্গিকে, যেমন মোরে বারে বারে ফিরালে, এরকম আরো গান আছে। এ মোহ আবরণ গানটি আমি নিজেই বিলম্বিত একতালে বা ধিমে একতালে পরিবেশন করে থাকি। ইমান বিলম্বিত লয়,
বিলম্বিত একতালে ইমন রাগের একটি বন্দিশ হিসেবে রবীন্দ্রনাথের গান গেয়ে থাকে। তেমনি কাজী নজরুল ইসলাম খেয়াল আঙ্গিকের গান লিখেছেন। দ্বিজেন্দ্রলাল রায় তো বটেই, তার ধরুন পতিত ধারিণী গঙ্গে খেয়াল আঙ্গিকের লেখা সুর করা গান। আরো কেউ কেউ, যেমন বিশেষ করে বলতে হবে সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ব দুর্ঘটনার শিল্পী, আকাশবাণী কলকাতার ধামার ধ্রুপদ এবং খেয়ালের শিল্পী। তিনি বাংলা খেয়াল রচনা করেছেন, বাংলায় খেয়াল রচনা করে গেছেন বিলম্বিত এবং দ্রুত লয়। দুর্গার আগে তার একটি খেয়াল গান বা বন্দিশ আছে 3 তালবদ্ধ গতিতে। নাচে সখী দল কুঞ্জে, ফুলদল ভাবে কলি, এলো ধেয়ে গুঞ্জে। বিফল চিত্তে হ্যারে ময়ূর ময়ূরী, মৃগদল দাঁড়ায় দেখে রূপ মাধুরী, ঝুলনে রাধা শ্যাম প্রেম সুখে ভরুচে। কথাগুলি খুবই সাবেকি। রবীন্দ্রনাথ একটি কথা বলে গেছেন, একাধিক কথা দিয়ে গেছেন আমাদের। তার মধ্যে একটি হলো সাবেকিয়ানার মোহ আর ক্লাসিকিয়ানার মোহ। এটা লক্ষণীয় এবং আমার মতে এটা পরিতাপের বিষয় যে খেয়াল ঠুংরি গাইতে গেলেই আমরা আধুনিক বাংলা ভাষা থেকে সরে গিয়ে একটা আরোপিত ক্লাসিক্যাল বাংলা ভাষায়, একটি কৃত্রিম ক্লাসিক্যাল বাংলা ভাষায় গান রচনা করি এবং গাই। সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে একটি ঘটনা চালু, একটা ঘটনার বিবরণ বা ইতিহাস চালু আছে, সেটা বলা দরকার। আকাশবাণী কলকাতার খেয়াল শিল্পী ছিলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। তা সিনিয়র মানুষ। 61 সাল পর্যন্ত কিন্তু লাইভ সম্প্রচার হতো। 62 সালে চীন ভারত যুদ্ধের পর থেকে বা সময় থেকে লাইভ সম্প্রচার আকাশবাণীতে বন্ধ হয়ে যায়। তা একদিন ওনার একটা সিটিং জ্যাক তখন বলা হতো লাইভ সম্প্রচার খেয়ালের। তার জন্য তিনি স্টুডিও এসছেন, বসেছেন, সুরটুর মেলানো হয়ে গেছে তানপুরায় তবলায়। এবারে রেকর্ডিং অফিসার যেহেতু সিনিয়র, প্রথমে কিছু জানতে চাননি, তারপর রেকর্ডিং এর আগে যে বলছেন, দাদা তাহলে কি গান গাইছেন, কি বন্দিশ গাইছেন খেয়ালে? তো সত্যকিঙ্কর বাবু বাংলা বলেন, মানে বাংলা নাম, বাংলায় বন্দিশগুলি বাংলা, বিলম্বিত এবং মধ্যলয়ের যে বন্দিশ দুটি বাংলা কথাগুলি। তাতে রেকর্ডিং অফিসার বিস্ময় প্রকাশ করে বলেন, এই আবার এটা তো বাংলা। তো বলে, হ্যাঁ আমি বাংলায় গাইবো। না, বাংলায় গাওয়া যায় না। তো সত্যকিঙ্কর জানতে চান কোথায় সে লেখাটা দেখান, নিষেধাজ্ঞাটা। বললেন সে আমি দেখাতে পারবো না, কিন্তু এখানে চলে না। এই নিয়ে মঞ্চসা হতে থাকি। এদিকে তো সম্প্রচারের মুহূর্ত এসে পড়ে, লাল আলো জ্বলে ওঠে, সত্যকিঙ্কর বাংলায় খেয়াল ধরেন। এই একটা ঐতিহাসিক ঘটনা, সত্যি ঘটেছিল ঐতিহাসিক ঘটনা। এই নিয়ে হইচই পড়ে যায়। কাগজে কেউ কেউ ভূয়সী প্রশংসা করেন, কেউ কেউ নিন্দা করেন। হয় না। একটি পত্রিকায় একটি কার্টুন বেরোয়, তির্যক, একটি ইন্টারনেট এখনো আছে। তো ছবিটি হলো এক গোবেচারি গোছের বাঙালি ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা বয়স্ক মানুষ, টাক পড়ে গেছে। সেই টাকের ওপর একটা ফুলে গেছে, মানে মার খেলে যেরকম ফুলে যায়। বগলে একটা ছাতা, হাতে বসে একটা ব্যাগ, কাপড়ের থলি। পেছনে দেখা যাচ্ছে একটি ফ্রেমে একটি সম্ভবত পুলিশ বা এরম কারো মুখ, যার হাতে একটা লাঠি ধরা, তিনি দাঁত খিঁচিয়ে আছেন। আর একজন ভদ্রলোক তিনি আসছেন, তাকে এই মার খাওয়া, মাথায় একটু মার খেয়ে আঘাতের চিহ্ন ওলা অন্তত বলা যায় প্রবীণ মানুষটি বলছেন, বাংলায় খেয়াল গাইতে চেয়েছিলাম সেই দোষে। তা অনেকে এই নিয়ে অনেক কিছু লেখেন যে বসুমতী, মাসিক বসুমতী পত্রিকায়, আরো 2টি পত্রিকায় বাংলা ভাষায় খেয়াল নিয়ে নানান লেখা বেরোয়। বিভূপদ আচার্য নামে একজন চমৎকার কিছু লেখা লেখেন, কেন বাংলায় খেয়াল হবে না। তিনি এবার আরো অনেকে বলেন যে আঙ্গিক যদি ঠিকঠাক রাখা যায়, খেয়ালের আঙ্গিকটি, তাহলে ইংরেজি বা চীনে ভাষাতেও খেয়াল হতে পারে। ভাষাটা এখানে কোনো বিষয় নয়। এবং সত্যি বলতে কি, এরকম খেয়ালের কোনো হ্যান্ডবুক নেই, খেয়ালের কোনো সংবিধান নেই, পেনাল কোড নেই।
এই হ্যান্ডবুক নেই যে অমুকটা না হলে খেয়াল হইবে না, অমুকটি না হইলে খেয়াল হইবে না, খেয়াল হতে গেলে এইরকম হতে হবে না, এরকম কিছু নেই। তবে এই অভ্যেসের মধ্য দিয়ে, গাওয়ার মধ্য দিয়ে বেশ দীর্ঘকাল ধরে অভ্যেসের মধ্য দিয়ে দাঁড়িয়ে গেছে যে খেয়ালের ধরুন, যদি ওই স্বামী বিবেকানন্দ লিখছিলেন 2 লাইন 2 লাইনের সাই 2 লাইনের অন্তরা, এটা বিলম্বিত লয়ও আবার মধ্য বা দ্রুত লয়। কেমন? আচ্ছা, লয় মানে হচ্ছে টেম্পো, মানে যে দ্রুতির সঙ্গে ছন্দটা চলছে, তালটা চলছে, ধীমে নাকি মধ্য নাকি দ্রুত। তাই এরকম দুটি পর্বে খেয়াল গাওয়া হয়ে থাকে। একেবারে বড় খেয়াল, সেখানে বিলম্বিত লয়ে গাওয়া হয়, তারপর দ্রুত। আবার ছোট খেয়াল, সেটা শুধুই দ্রুত লয়। যখন 78 RPM রেকর্ডের যুগ ছিল, তখন তো 2 মিনিট 20 সেকেন্ড বড়, তার মধ্যে শেষ করে দিতে হতো। সেই সময় আর বড় খেয়াল আমরা শুনতে পেতাম না, রেকর্ডিং এ পেতাম ছোট খেয়াল। এখন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনার পর সেই সময় যিনি ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের বেতার ও তথ্যমন্ত্রী, সেই BV কেশকর, এক স্মরণীয় ব্যক্তি। তিনি স্বাধীনতার পর প্রথম যে দুটি সরকার, কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছিল, দুটিতেই তিনি কেন্দ্রীয় বেতার ও তথ্যমন্ত্রী ছিলেন। তিনি কোনো একটা কাজে কলকাতায় এসেছিলেন, তখন তাকে সবাই মেনে তো ধরেন, সাংবাদিকদের, যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে আকাশবাণী কলকাতা কেন্দ্রে, আপনি কি বলেন, বাংলায় কি খেয়াল গাওয়া যায় না? তো তিনি তাতে বলেন এগুলো কিন্তু ইতিহাস, হ্যাঁ, গল্প নয়। তাতে তিনি বলেন যে সে আবার কি, আমাদের সরকারের নীতি তো হলো সব ভাষায় সবকিছু হবে, সব ভাষায় গান সব ভাষায় হবে, তার যদি না হয় তাহলে প্রসার হবে কি করে? এটা বলার পর তিনি বলেন, তাও আমি দিল্লি ফিরে গিয়ে কাগজপত্র দেখে আপনাদের আবার জানাব। দিল্লি ফিরে যাবার পর মাননীয় তৎকালীন কেন্দ্রীয় বেতার ও তথ্যমন্ত্রী কেশকর, তিনি একটা কন্ট্রাক্ট পাঠান সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। কন্ট্রাক্টটি ইন্টারনেটে ছিল, আমি জানি এখনো আছে কিনা তার প্রতিলিপি। সেখানে দেখা যাচ্ছে যে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়কে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী একটি বাংলা খেয়াল গাওয়ার একটি অনুষ্ঠান দিচ্ছেন, এবং সেই সঙ্গে আলোচনা, যা বোঝা যাচ্ছে তাহলে তো স্বীকৃত, ভারত সরকার মেনে নিচ্ছেন। তাহলে অসুবিধাটা কোথায়? এইখানে আমিও সত্যি মানে এর চেয়ে বেশি কিছু বলার ক্ষমতাই আমার নেই। কেন, অনেক বাঙালি যে একটা আশ্চর্য ধারণা যে বাংলায় খেয়াল হয় না। ব্রজবুলি, মৈথিলি, ঠেট, উর্দু, পশতু, দরি, সিন্ধি, পাঞ্জাবি, মুলতানি, মারাঠি, রাজস্থানি, এতগুলি ভাষায় খেয়াল হতে পারে, বাংলায় হবে না কেন? কেউ কেউ অদ্ভুত দাবি করেন যে বাংলা খুব নরম ভাষা, হিন্দুস্তানি ভাষার যে জঁদরেল শব্দের ঝঙ্কার দরকার হয় বা ওঠে গাইতে গেলে, সেটা বাংলায় সম্ভব না। এটা নিতান্তই নির্বোধের মতো বা অশিক্ষিতের মতো বলা। কারণ বাংলা ভাষায় যে কাব্য রচিত হয়েছে সেটা তো মিনমিন কাব্য নয়, তাই না? কি আদি যুগে, কি মধ্যযুগে, কি আধুনিক যুগে যে বাংলা ভাষায় বিভিন্ন শব্দ ময়তা বা ধ্বনি ময়তার মধ্য দিয়ে কবিতা লেখা হয়েছে, গদ্য লেখা হয়েছে, কাব্য লেখা হয়েছে, গান লেখা হয়েছে। এটা কীর্তনের দেশ, কীর্তনের নানান রকম ধ্বনির প্রয়োগ আছে, ভাষাগত ধ্বনি। তেমনি আধুনিক কবিতায় ধ্বনিময়তার রাজ্য। কাজী নজরুল ইসলামের কবিতায় বলুন, রবীন্দ্রনাথের কবিতায় বলুন, সত্যেন দত্তর কবিতায় বলুন, বিভিন্ন মানুষের কবিতায় ধ্বনির কোনো তুলনা নেই। মানে ধ্বনি 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 নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা বাংলার কবিরা করেছেন। কাজেই এই বাংলা ভাষা বড্ড নরম, সেখানে খেয়ালের ওই পুরুষালী জিনিস ঠিক চলে না। ধ্বনি কর্কশ হবে কেন? গানই যদি হয়, তাই না? তাতে বাংলা ভাষা যে হাড়গোড় নেই, কেবল মেদ আছে, এরকম দাবি করাটা, বিশেষ করে এটা করছেন কারা? বাঙালিরা করছেন, অবাঙালিরা কিন্তু না। বাঙালিরাই সবচেয়ে বেশি বলেন, এবং শিল্পীরা, যে
বাংলায় নাকি খেয়াল হয় না, তো এতগুলো ভাষায় হয়, বাংলায় হয় না। তার থেকে স্বামী বিবেকানন্দ বলছেন যে বাংলায় খেয়াল হইবে না কেন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো। বাংলা ভাষায় খেয়াল নিয়ে কথা বলছেন শ্রী কবির সুমন। আসুন আমরা শুনে নিই। আমি নিজে যখন বাংলা খেয়াল গাইতে শুরু করি, তখন পত্রিকাতে কোন একটা পত্রিকায় মস্ত বড় আধুনিক বাংলা গানের শিল্পী, খুবই তার নাম, এখনো তিনি জীবিত আছেন, গানও গাইছেন, তিনি বলছেন বাংলায় খেয়াল, এরপর শুনবো কাশ্মীরি গজল। এইরকম ভাবে কোনো অবাঙালি কিন্তু কিছু বলেননি। এটা বলা দরকার যে আমি নিজে ছোটবেলার থেকেই হিন্দুস্তানি খেয়াল শিখেছি, কিন্তু সেই হিন্দুস্তানি খেয়ালে আমি শিখেছি, কালীপদ দাস ছিলেন আমার গুরু, তার কোনো তুলনা নেই। তিনি আমাকে সব শিখিয়েছেন। দীর্ঘকাল ধরে 3 দশক ধরে আমি শিখেছি এবং আমি পুরোদস্তুর খেয়াল গাইতে পারি, সেরকম পারদর্শিতাই আমি অর্জন করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমি খেয়ালের অডিশন দিইনি। তার কারণ আমার পিতৃদেব, তিনিও আমার গুরু সঙ্গীতে, সঙ্গীত গুরু, তিনি আমার জীবনের প্রথম খেয়াল শিখিয়েছিলেন কালীপদ দাস মহাশয়। কিন্তু সার্বিক সঙ্গীত গুরু আমার পিতৃদেব সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এরা দুজনেই বলেছিলেন যে না, আগে বছর 40 বয়স হোক, সেই ম্যাচুরিটি, সেই পরিণত বুদ্ধি হোক, রুচি হোক, তারপর তুমি খেয়াল গাইবে আসরে বা বেতারে। কিন্তু আমার যখন আমি কালীপদ দাস মহাশয়ের কাছে খেয়াল শিখতে শুরু করি, তখন যে গানগুলি, যে বন্দিশগুলি গাইতে হতো, আমার মোটেও ভালো লাগতো না। আলাহিয়া বিলাবলটাকে আমার মনে আছে গান ছিল, মানে বন্দিশ ছিল, কোন বাটারিয়া গাইলো মাই দেহ বাতায় ইতিহি ইতি মোরা চুর বাগাইলো বা। মানে মার্জনা করবেন, আমি মানে আমার রীতিমতো কষ্ট হচ্ছে এই কথাগুলি বলতে। এই গানটা যদি আগে আমায় গাইতে হয়, আমি খুব বিপদে পড়ে যাবো। এরকম ভাবে নানান রাগ, মানে 10টি ঠাঠের 10টি হিন্দুস্তানি সঙ্গীতের 10টি মেল, 10টি মেলের নানান রাগ আমাকে আমার খেয়াল গুরু শিখিয়েছিলেন যত্ন করে। আমি প্রাণপণে চেষ্টা করেছিলাম শিখতে, কিন্তু পুরো শিখে উঠতে পারতাম। শিখতাম, নিশ্চয়ই শিখতাম, গাইতাম পুরোদস্তুর, মানে বাড়িতে তো আসরও বসত, বড় খেয়াল গাইতাম। তখন আমার সঙ্গে তবলা বাজাতেন সত্য রায় মশাই, চমৎকার তবলিয়া, তিনি বাজাতেন। কিন্তু মন ভরতো না, কারণ ওই রামনিধি গুপ্ত নিধুবাবুর কথাগুলো, তার গানের নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। আমার মনে, আমার যে মা ভাষা, আমার যে মাতৃভাষা, সেই ভাষায় গান না গাইলে কি করে হবে? এই যে আমার তখন থেকে ভেতরে খিদেটা ছিল, বিপুল তৃষ্ণা ছিল, চাহিদা ছিল মনে, যে আমি বাংলায় খেয়াল গাইব। আমার মাস্টারমশাইকেও তা বলেছিলাম, এবং শেষকালে একবারে 75 সাল নাগাদ আমি যখন এই দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করছি রাজনৈতিক কারণে, পালিয়ে যাচ্ছি বলতে পারেন, তখন আমি আমার মাস্টারমশাইয়ের পা ধরে তাকে বলেছিলাম, আমায় ক্ষমা করে দিন, আমি 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 আর পারছি না, আমি এই ভাষাগুলোতে খেয়াল গাইতে আর পারছি না। আমি যদি কোনোদিন বাংলায় রচনা করতে পারি, খেয়াল গান বাংলায় গাইতে পারি, আমি আপনার কাছে যাব। তখন আমি গান লিখতাম না, সুর করতাম আকাশবাণীতে আধুনিক গান গাওয়ার জন্য, কিন্তু তখন আমি গান লিখিনি। কিন্তু আমার মনে হয়েছিল গান লিখতে হবে, সুর করতে হবে, এবং খেয়াল যদি আমায় গাইতে হয়, বাংলাতেই গাইতে হবে। কালক্রমে আমি সেই দক্ষতা গুরুদের কৃপায় অর্জন করেছি, কিন্তু ততদিনে আমার গুরু, খেয়াল গুরু কালীপদ দাস, তিনি নেই। আমার পিতৃদেব সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নেই, কেউই নেই। তা আমি মনে করি যে আমরা যারা বাঙালি, বাংলা ভাষা জানি, বাংলা ভাষায় কথা বলি, যাদের বাংলা হলো মাতৃভাষা, পিতৃভাষা, তাদের যদি খেয়াল শিখতে হয় তো বাংলাতেই শিখতে হবে, স্বাভাবিক। আমার কোনো ভাষার প্রতি কোনো বিরূপ মনোভাব নেই, কিন্তু নিজের ভাষাকে
অগ্রাহ্য করে আমার ভাষায় হবে না, অন্য ভাষায় হবে, এই ধরনের অযৌক্তিক কথা এবং নির্বুদ্ধিতাপূর্ণ কথা কি করে বলি এবং অন্য লোকেরা কি করে বলেন কি জানে। অনেকেই আজও বলে চলেছেন, এক সঙ্গীত শিল্পী একদিন তর্ক জুড়ে দিয়েছিলেন যে তার শ্বশুর মশাই আর যিনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন ক্লাসিক্যাল মিউজিকের, এবং সুরেশচন্দ্র চক্রবর্তী মশাই তারা নাকি ঠিক করেছিলেন যে বেতারে বাংলা খেয়াল প্রচার হবে না। কি আশ্চর্য! আজকের দিনের একজন সঙ্গীত শিল্পী, তার নামের আগে বিদুষীও আছে, এটা আমি বলছি, নামটা তো বলবো না, কারণ তিনি এখন অস্বীকার করবেন তো আবার আমার নামে মামলা করবেন, আর ভাল লাগে না এইসব, কিন্তু এটা জানানো দরকার সকলকে। তিনি আমাকে বলেছিলেন, এবং দিন ঠিকই ছিল জানেন, বছর 4-5 আগে, কোভিড তখন আসেনি, আসবো করছে, আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখেছেন, আবেদন করেছিলাম। তার সঙ্গে আমার একসময় আমরা সহযোদ্ধা ছিলাম গণ আন্দোলনে, তা আমাদের পরিচয় ছিল। তা আমি তার ভিত্তিতে তাকে একেবারে হাতে লেখা একটা চিঠি পাঠিয়েছিলাম। তাতে আমি লিখেছিলাম যে, মাননীয়া, আমি যদিও কিঞ্চিত নাম করেছি আধুনিক বাংলা গানে এবং রবীন্দ্রনাথের গানে, কিন্তু আমি কিন্তু শিক্ষা পেয়েছি হিন্দুস্তানি খেয়ালের, পুরো দস্তুর মাফিক, রীতি মাফিক শিক্ষা পেয়েছি, শিক্ষা গ্রহণ করেছি এবং গাইতে পারি, গিয়ে থাকি, কিন্তু সেটা লোকের সামনে গাই না। কিন্তু আমি এই সঙ্গে বাংলা ভাষায় খেয়াল রচনা শুরু করেছি বেশ কিছু বছর হলো। সকলেই এটা জানেন যে আমি আধুনিক গান রচনা করেছি। আমার প্রায় 2500-এর ওপর আমার রচনা করা আধুনিক বাংলা গান আছে এবং সুর করা। আমার লেখা এবং সুর করা আধুনিক গান বিভিন্ন শিল্পী গিয়েছেন, যেমন শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রীমতী হরিবন্তী শুক্লা, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রীমতী ইন্দ্রাণী সেন, শ্রীমতী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এরা গিয়েছেন। তেমনি শ্রীকান্ত আচার্য মহাশয় গিয়েছেন, তেমনি নচিকেতা চক্রবর্তী মহাশয় গিয়েছেন, তেমনি অঞ্জন দত্ত মহাশয় গিয়েছেন, তেমনি নবীন বা শিশু শিল্পীরা গিয়েছেন, অনেকে গিয়েছেন। আমার সঙ্গীত পরিচালনা স্বীকৃতি পেয়েছে, ভারত সরকারের মোটামুটি একটা বড় পুরস্কার লাভ করেছে সিরিজ মুখোপাধ্যায় মহোদয়ের ছবি জাতিস্বরের সঙ্গীত পরিচালক হিসেবে। কাজেই সুর করা এবং লেখার দক্ষতা আমার যে আছে সে বিষয়ে আশা করি সন্দেহ আমার অতি বড় শত্রু প্রকাশ করবেন না। ঠিক সেইভাবেই আমি বাংলা খেয়াল রচনা করা শুরু করেছি বেশ কিছু বছর হলো। একটা উদাহরণ দিই, আমার একটি গান আছে, জাগে জাগে রাত ভোর হবে বলে, এটা আধুনিক গান প্রকাশিত হয়েছিল, সম্ভবত ইচ্ছে হলো এই অ্যালবামে HMV থেকে। এই গানটি কিন্তু একটি খেয়াল বন্দিশ বাংলা গানে, বাংলা ভাষায় খেয়ালের একটি বন্দিশের একটি উদাহরণ, একটি প্রকৃষ্ট উদাহরণ। ললিত রাগে 3 তালে, এটা আমি পরেও গেয়েছি, এখনো গাই, খেয়াল বন্দিশ হিসেবেই গাই। কাজেই তারপর আমি সমানে খেয়াল গান বা বন্দিশ বাংলা ভাষায় লিখেছি, এখনো লিখে চলেছি। এখন পর্যন্ত আমার রচনা করা বাংলা ভাষায় খেয়ালের বন্দিশের সংখ্যা 1300 অতিক্রম করেছে। এগুলি আর্কাইভ করে রাখছেন আমার বন্ধু শ্রীমতী স্বপ্না মণ্ডল, এবং সেগুলো স্বরলিপিও করে রাখছেন। আমার লেখা এবং তার স্বরলিপি করা 1100 মতন বন্দিশ সপ্তর্ষি প্রকাশন এবং একতারা প্রকাশন থেকে সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। আমি তো সেই সময় তখনও প্রকাশিত একটা বই তখন সবে বেরিয়েছিল, কাগজের ঠোঙা নামে একটি প্রকাশনী। আমার কিছু বাংলা খেয়ালের বন্দিশ প্রকাশ করেছিলেন, সঙ্গে একটি CD ছিল, যাতে আমি গিয়ে দিয়েছিলাম বন্দিশগুলি, সেই CD সমেত তারা প্রকাশ করেছিলেন। তা আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই যে আমি কিন্তু বাংলা খেয়াল রচনা করছি, যে তোমরা প্লিজ একটা অডিশন কমিটি বসাও, তারা আমার পরীক্ষা নিন, দেখুন যে আমি কি ঠকাচ্ছি সকলকে নাকি আমার যোগ্যতা আছে। তারা সেটা
নিরূপণ করুন। আর আমার এই রইল একটা, আমি দাখিল করলাম, এই বইটি বেরিয়েছে আমার লেখা সুর করা বাংলা খেয়ালের বন্দিশের সংকলন, এইটি আমি দাখিল করলাম সঙ্গে, যে আমি বাংলা ভাষায় খেয়াল রচনা করছি, আমাকে সুযোগ দেয়া হোক। কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের ভাষাই তো বাংলা, কাজে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাতেও এটা ব্যবহার করা যাবে, এটা কাজে লাগবে মানুষের, নবীনদের তো বিশেষ করে। এখন ও সরকার আমাকে তারপর 4টি বাংলা খেয়ালের কর্মশালা করার ব্যবস্থা করে দেন, অনুমোদন করেন। 4টি 2টি হতে পেরেছিল কর্মশালা বাংলা খেয়ালের, কিন্তু 2টি আর হতে পারেনি, কোভিড এসে পড়ায়। সেই বাংলা খেয়াল কর্মশালায় অন্তত 30 শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। আচ্ছা, এরপর ওই কোভিড এসে পড়লো, সেই সব ডামাডোল একটু যখন সীমিত হয়ে এলো, আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন করি যে ওটা তো ভেসে গেল কোভিড হয়ে, আর একবার একটা সুযোগ দেয়া হোক আমাকে বাংলা খেয়াল প্রশিক্ষণ দেবার। আমার তারা দেন তখন রাজ্য সঙ্গীত একাডেমির সভাপতি ছিলেন আমাদের সকলেরই পরম শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়। আবার আমাকে পশ্চিমবঙ্গ সরকার এর দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম পরিচালনা করার সুযোগ দেন। এটা কিন্তু হয়ে বসে আছে, এই ঘটনাগুলি ঘটে বসে আছে। যে আমাদের যে গান মেলা হয়, সেখানে আমি বাংলা খেয়াল পরিবেশন করছি আজ 3 বছর হলো। কাজে বাংলাদেশ সরকার কিছু করার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরকার, রাজ্য সরকার, তারা বাংলা খেয়ালকে স্বীকৃতি জানিয়েছেন। এটা একটা আজকের স্বীকৃত ব্যাপার। এমনকি 2 বছর আগে পশ্চিমবঙ্গে যে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স হয় রাজ্যের, তাতেও আমি আবেদন করে যে এত ভাষায় এই ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সে খেয়াল হতে পারে, বাংলায় কেন হবে না? আমি জানতে চাই আমাকে বাংলা খেয়াল গাইবার সুযোগ দেয়া হোক। তো সেই সময় আমি সন্ধ্যা মুখোপাধ্যায় চলে গেছেন, আমি সন্ধ্যা নামে একটি রাগ সৃষ্টি করেছিলাম। আমি বলেছিলাম এই রাগটি আমি গাইতে চাই। আমার সৌভাগ্য যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্ভবত আমি তার কাছেই জানিয়েছিলাম, আমি আর কার কাছে জানাবো, তা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বোধহয় কাউকে বলে দেন এবং আমাকে সেই সুযোগ দেয়া হয়। কাজেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সেও বাংলা খেয়াল পরিবেশিত হয়েছে। আমাদের সঙ্গীত মেলায়, গান মেলায় তো হচ্ছেই, এমনকি আমার তত্ত্বাবধানে, আমার পরিচালনায় নবীন শিক্ষার্থীরা তারা চেয়েছিলেন বৃন্দ খেয়াল পরিবেশন করতে, বাংলা খেয়াল। 2বার সেটা হয়েছে এবং 2বারই 17-18 জন করে শিক্ষার্থী তারা তাতে অংশ নিয়েছেন। আমার তৈরি খুলে দেয়া বন্দিশ, একবার বোধ হয় পান্নালাল ঘোষের তৈরি নূপুর ধ্বনির আগে, আর একবার ভীম বনশ্রীর আগে, এবং সে বন্দিশ আমার রচনা করা বাংলায়। তারা বিভিন্নভাবে সেটা কখনো বোল বিস্তার করে, সারগাম করে, তান করে তারা পরিবেশন করেন। আমরা মহড়া দিয়ে একদম তৈরি ছিলাম, লোকের খুব ভালো লেগেছিল। এটা পরিবেশিত হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গীত সম্মেলনে, এই শীতকালে যেটা হয়। কাজে আমি মনে করি যে, এবং যে কেউ মনে করবেন যে বাংলা ভাষাতেই তোমরা গাইব, আমরা তো বাংলা ভাষাতেই খেয়াল গাইব, ঠুংরি গাইব। যেটা বেদনাদায়ক এবং হাস্যকর সেটা হলো যে এটা কিছু হলেই সবাই বলে ওটা রাগ প্রধান। কোন হিসেবে করেন? হিন্দিতে রাগ প্রধান হতে পারে না, প্রস্তুতে হতে পারে না, মানে কি আইডিয়াটা কি? বাংলায় কিছু হলে সেটা রাগ প্রধান কেন? বাংলায় খেয়াল হইবে না কেন? আজ যে এতগুলো কাজ হলো, এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 4টি কর্মশালা অনুমোদন করেছেন, তোমাদের 2টি কর্মশালা অনুষ্ঠিত হলো, তাকে সেগুলো তো হয়েছে, সেগুলো তো বাংলায় খেয়াল। তেমনি দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম বাংলা খেয়ালের, সেটা তো হয়েছে। কাজে হচ্ছে না, হয় না, এই কথাগুলো তো গাজোয়ারি আর বেরসিকের মতো বলা, এটা ঠিক না। আমাদের রাজ্যের নবীনরা, তারা যে ভাষাভাষী হন, তারা বাংলায় খেয়াল শিখবেন, তাদের সুবিধা হবে, তারা বুঝতে পারবেন কি গাইছেন। নয়তো ওই
রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিলেন যে মোটা মোটা কম্বল গুরুজি আমারে দে, এই ধরনের কথায় গান গাইতে হবে। সেটা কি ভালো লাগতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা বইটি আমি সকলকে একবার না বারবার পড়তে বলবো, বিশেষ করে যারা গান বাজনা করছেন তাদের। সে লঘু সঙ্গীত হোক আর ক্লাসিক্যাল মিউজিক হোক, মার্গ সঙ্গীত হোক, সবাই যেন পড়েন। সঙ্গীতের উৎপত্তি ও উপযোগিতা প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, সঙ্গীতে এতখানি প্রাণ থাকা চাই যাহাতে সমাজের পরিবর্তনের সহিত তাহা পরিবর্তিত হয়, যাহাতে সমাজের উপর তাহার এবং তাহার উপর সমাজের প্রভাব পড়ে, যাহাতে সমাজের বয়সের সহিত তাহার বয়স বাড়ে। এটা তো খুব জরুরি কথা, তাই না? বাড়ে নিয়ে কিন্তু বাড়তে শুরু করেছিল ৯-এর দশকে বেশ ভালো মতন আধুনিক বাংলা গানের ক্ষেত্রে। আজকের বাংলা খেয়াল রচনায় সেই আন্দোলনের অভিমুখ তৈরি হয়েছে। এটা খুব জরুরি একটা জায়গা। আচ্ছা, আরেকটি জায়গা বলা খুব দরকার। বছর তিনেক আগে বা তারও আগে, একটু আগে, তিনেক তো হলোই, ইন্টারনেটে যে NCERT, এই সরকারের এই যে শিক্ষা প্রকল্পটি আছে তার আওতায় সেইখানে যে পরিবেশনাগুলি আছে, বিভিন্ন রাগের পরিচয়, ছোট ছোট চমৎকার সেগুলো, বিভিন্ন রাগের পরিচয়, রাগের রূপ, আরোহণ অবরোহণ, পকড় আর কি, পকড়, কোন কোন স্বর ব্যবহার করা হয়, কোন কোন স্বর অনুমোদিত নয়, বাদী স্বর, সমবাদী স্বর, এবং একটি করে গানের নমুনা, স্থায়ী এবং অন্তরা, হিন্দিতে। সেইখানে যদি আপনারা একটু দেখেন, অন্তত আমি দেখেছি বা তিনেক শোনার সুযোগ পেয়েছি, ছায়ানটের একটি ভূমিকা দিতে গিয়ে কথক বা ঘোষক বলছেন যে আমরা পণ্ডিত ভাতখণ্ডের যে শিক্ষা কার্যক্রম সেটাই অনুসরণ করছি, কিন্তু এটা আমাদের মানতেই হবে যে যে গানগুলি বা যে গীতগুলি অর্থাৎ বন্দিশগুলি আমরা পাচ্ছি সেগুলি কিন্তু খুবই পুরনো ধাঁচের। এবং সেখানে তারা বলছেন রচনা সমসাময়িক হোনা চাহিয়ে, রচনাগুলোকে সমসাময়িক হতে হবে। এটা কিন্তু হিন্দিতেও স্বীকার করে নিচ্ছেন ওরা। তাই যদি হয় তাহলে আমরা বাংলায় কেন করবো না? আপত্তিটা কোথায়? আর আপত্তি করলে আমার মতো লোক সেটা মানবেই বা কেন? আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলো, যে অজন্তা এলোরা ছবি ভালো, তাই বলে কি বাকি জীবন তাদের জায়গা বুলিয়ে কাটাতে হবে? তেমনি আর এক জায়গায় বলছেন যে আমাদের দেশে যখন বড় প্রতিভা আসবে সে তখন তানসেনের যুগের কায়দা কানুনের পুনরাবৃত্তি করে যাবে না, সে তখন নতুন করে ভাব ও গম্ভীর সঙ্গীত পরিবেশন করবে, রচনা করবে এবং করবে। আমি প্যারাফ্রেজ করে বললাম। কাজে সবকিছু থেমে গেছে, কিছু চলবে না, এটা মনে করার তো কোনো কারণ, এবং এই কথাটা প্রচার করার মধ্যে কোনো মাত্র নেই। বাংলা ভাষায় খেয়াল তা আলাদা কোনো জিনিস না। হিন্দুস্তানি সঙ্গীত ঠিক যেমন নানান ভাষায় সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে, কি ব্রজবুলি, কি मैथिली, কি ठेठ, কি উর্দু বা হিন্দুস্তানি, কি পাঞ্জাবি, কি মুলতানি, কি মারাঠি, কি সিন্ধি, এই এতগুলি ভাষায় হয়ে আসছে, তেমনি বাংলাতেও হয়েছে, হচ্ছে এবং হবে। আমার একান্ত আশা, আমার এই ৭৫ বছর বয়স চলছে, আমি প্রাণপণে আমার কাজ করে যাচ্ছি। আমি মনে করি বাংলা ভাষায় খেয়াল রচনা এবং গাওয়া এবং শেখানো হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বময় কাজ এবং সবচেয়ে আনন্দময় কাজ। আমার সঙ্গীত জীবনের সবচেয়ে আনন্দের সময়টা আমি এখন কাটাচ্ছি। এই 2023 সালে আমার ৭৫ বছর বয়স চলছে যখন, আশা করি আরো কয়েক বছর বাঁচব এবং আমার মাতৃভাষায় আরো খেয়াল গান বা খেয়াল বন্দিশ রচনা করে কাউকে শিখিয়ে তারপর বিদায় নেব। দীর্ঘজীবী হোক বাংলা ভাষায় খেয়াল।